স্ত্রীর সাথে ঝগড়া হচ্ছিল আমার, গলাটা একটু বেশি চড়ে গিয়েছিল। নিচে আমার মা আর বোন তখন সব শুনছিল। ও যে আমার উপর গলা তুলছে সেটা ওরাই প্রথম খেয়াল করে। কিছু না বুঝেই, পুরো ঘটনা না জেনেই হুট করে ওরা আমার ফ্ল্যাটে চলে এলো। ঘরে ঢুকেই কোনো কথা নেই, বার্তা নেই, ওরা ওকে মারধর শুরু করে দিল। চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করলো, ওর গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেললো, মুখে যা আসছিল তাই বলছিল। এক একটা কথা তীরের মতো এসে বিঁধছিল ওর গায়ে। তোর কোনো মুরব্বী নেই, তোকে শাসন করার মতো কোনো পুরুষ মানুষ নেই ঘরে, তোকে আজ আমরা আদব কায়দা শিখাবো। কথাগুলো ওরা ইচ্ছে করেই বলছিল, কারণ ওরা খুব ভালো করেই জানে যে ও একটা এতিম মেয়ে। ওর এই দুর্বল জায়গায় আঘাত করে ওকে রক্তাক্ত করাই ছিল ওদের উদ্দেশ্য। আর আমি ঝগড়ার কারণে তখন আমার নিজের মাথাও গরম হয়েছিল, ওর ওপর প্রচন্ড ক্ষোভ জমেছিল মনে। তাই ওদের আটকায়নি, ওদের ওপরে ছেড়ে দিয়েছিলাম সবকিছু। আমি ড্রয়িং রুমে ঠিক মাঝখানটায় দাঁড়িয়েছিলাম, চোখের সামনে ঘটে যাওয়া প্রতিটা মুহূর্ত দেখছিলাম। কপাল বেয়ে ঘাম ঝরছিল আমার, আর বুকের ভেতর তখন জ্বলছিল সেই ঝগড়ার আগুন। মা আর বোনের চিৎকার, ওর উপর নির্মম অত্যাচার আর অপমান সবকিছু ঘরের বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। ওদের টানাটানিতে ওর পরনের সালোয়ার কামিজটা যখন ছিঁড়ে যাচ্ছিল আর ও যখন আর্তনাদ করে আমার কাছে সাহায্য চাইছিল, সব আমার চোখের সামনেই ঘটছিল। কিন্তু আমি ঠায় দাঁড়িয়ে রইলাম, এক চুলো নড়লাম না। রাগের এক চরম অন্ধতা আমাকে গ্রাস করেছিল। মনের ভেতর শুধু একটা কথাই ঘুরছিল, ও অন্যায় করেছে, এর একটা উচিত শিক্ষা হওয়া দরকার। ঠিক তখনই ও আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল তীব্র আকুতি, বাঁচানোর আরতি। চোখের জলে ভাসছিল ও, চাহনিতে ছিল এক আকাশ বিস্ময় আর অবিশ্বাস। ও যেন চোখ দিয়ে আমাকে বলছিল, আমাকে বাঁচাও, এরা তো আমাকে শেষ করে দিল। ও আশা করেছিল আমি এগিয়ে যাব, ভেবেছিল অন্তত একটা থামো শব্দ উচ্চারণ করে এই নারকীয় তাণ্ডবটা বন্ধ করব, ওদের আমার ঘর থেকে বের করে দিব। ওর মুখটা তখন অপমানে আঘাতে বিবর্ণ, চুলগুলো ছিঁড়ে লণ্ডভণ্ড, আর ওর কান দিয়ে তখনও ঢুকছিল সেই নির্মম খোঁটা। ও এতিম, ওর কেউ নেই। ওর বুকের ভেতরের সেই কান্না, সেই হাহাকার আমি স্পষ্ট দেখছিলাম। সেই মুহূর্তে হয়তো আমার মনটা একটু গলতেও পারতো, হয়তো পারতাম মা আর বোনকে ওর ওপর থেকে টেনে সরিয়ে দিতে, ওকে নিজের বুকের মধ্যে টেনে নিয়ে আগলে রাখতে। কিন্তু না, রাগের রূপ ধরে বসে থাকা শয়তানটা সেদিন অনেক বেশি শক্তিশালী ছিল। আমি ওর দিকে তাকালাম, একেবারে শীতল নিস্পৃহ একজোড়া চোখ। সেখানে কোনো মায়া ছিল না, কোনো ভালোবাসা ছিল না, বরং সেই দৃষ্টিতে লুকিয়েছিল চরম নিষ্ঠুরতা, যা ওকে বলছিল তোর সাথে এটাই হওয়া উচিত, যাতে আর কোনোদিন আমার সামনে গলা উঁচিয়ে কথা বলার সাহস না পাস। শুধু চুপ থেকেই শান্ত হইনি, আমি সেদিন এক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলাম। অত্যন্ত নির্মমভাবে আমি ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম, যেন ওখানে কেউ নেই, যেন আমি কিছুই দেখতে পাচ্ছি না। ধীর পায়ে পা ফেলে আমি ঘরের দিকে এগোতে লাগলাম। আমার প্রতিটা পদক্ষেপ যেন ওর আত্মসম্মান, ওর ভালোবাসা আর আমাদের সম্পর্কের শেষ ভরসাটুকুকে মারিয়ে দিচ্ছিল। আমি শোবার ঘরে ঢুকে গেলাম, কিন্তু পুরোপুরি আড়াল হওয়ার ঠিক আগের মুহূর্তে ঘরের দরজাটা টেনে বন্ধ করে দিলাম। সেই দরজা বন্ধের শব্দটা ছিল এক মরণ কামড়ের মতো, এক জল্লাদের রায়ের মতো। ওটা ওকে পরিষ্কার বলে দিল, আমি তোর পাশে নেই, আমি তোর সাথে নেই, তোকে এই নরকে ঠেলে দেওয়ার পেছনে আমারও সায় আছে। রুমে ঢুকে আমি খাটের কোনায় গিয়ে বসলাম। দেয়াল ভেদ করে তখনও বাইরে থেকে ওর গুমড়ে গুমড়ে কাঁদার শব্দ ভেসে আসছিল। ও বাইরে একা দাঁড়িয়ে কাঁদছিল, আর আমার নিজের মানুষগুলো ওর ওপর হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়েছিল। অথচ যে মানুষটার ওর সবচেয়ে বড় আশ্রয় হওয়ার কথা ছিল, সেই আমি প্রথম খঞ্জরটা ওর বুকে বসিয়ে দিয়ে নিশ্চিন্ত মনে বসে রইলাম। কিছুক্ষণ পর মা আর বোন ঘরের ভেতরে এলো। মা আমার সামনে দাঁড়িয়ে বেশ চড়া গলায় বলল, রায়ান, তুই এই মেয়েটাকে বেশি মাথায় তুলেছিস, আদর আল্লাহ দিয়ে একদম মুখে উঠিয়েছিস, তাই আজ ও তোর মুখের ওপরে কথা বলার সাহস পায়। আজ থেকে ওর সব হাত খরচ বন্ধ কর। দুদিন পেটে ভাত না পড়লে এমনিতেই সোজা হয়ে যাবে। এরপর যদি আবার কোনোদিন তোর সাথে এমন মুখে মুখে তর্ক করে বা গলা উঁচিয়ে কথা বলে, জাস্ট আমাদের একবার ডাকবি, আমি নিজে এসে ওর এমন শিক্ষা দেবো যে বাপের জন্মেও ভুলবে না। মা নিজের রায় শুনিয়ে বোনের সাথে নিচে নেমে গেল। ওরা চলে যাওয়ার পর আমি ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালাম। দেখলাম নিঝুম মেঝেতে হাঁটুতে মুখ গুঁজে কুঁকড়ে বসে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওর এই কান্না আমাকে একটুও নাড়া দিল না। আমি ওকে সম্পূর্ণ উপেক্ষা করে গায়ের শার্টটা ঠিকঠাক করে নিচে নেমে গেলাম। মাথার ভেতরে যে অস্থিরতা চলছিল তা একটু শান্ত করতে মোড়ের মাথার চা দোকানে গিয়ে বসলাম। একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে ভাবছিলাম নিজের রাগ কমানোর কথা, কিন্তু তখন আমি জানতাম না এরপর ঠিক কি ঘটতে যাচ্ছে। বাড়ি ফিরে আমি যা দেখলাম তা আমাকে কি ঘটেছিল